নমস্কার। টিম থ্রিল চার্জারে আপনাদের স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন গল্প। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি। আজকে প্রায় ৩.৫ বছর হয়ে গেছে এবং ৪ বছরে পড়তে চলেছি আমরা এই চ্যানেল নিয়ে এগোচ্ছি। প্রথম ২ বছরে যে পরিমাণ সাবস্ক্রাইবার হয়েছিল, ভিউ হয়েছিল, তার থেকে গত ২ বছরে অনেকটা তার পরিমাণ কমেছে। এবং এর জন্য অবশ্যই আমরা দায়ী। কারণ আমরা প্রথম ২ বছরের মতন পরবর্তী ২ বছরে পারফরম্যান্স করতে পারিনি, যার জন্য ড্রপ হয়েছে। কিন্তু তবুও যে পরিমাণে ভিউ আগে আসতো বা সাবস্ক্রাইবাররা আসতেন, সেই পরিমাণে কিন্তু এখন আর আসে না। এটা একটা খুবই দুর্ভাগ্যের বিষয়। কারণ আমরা যে কাজ ভালোবেসে করি, যে কাজ আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, আমাদেরও ইচ্ছা থাকে যে সেই কাজটা আরও একটু বেশি এগোক। তার থেকে আরেকটু বেশি এক্সপেকটেশন থাকে। সময়ের গ্রাফের সঙ্গে, সঙ্গে আরেকটু বাড়ার ইচ্ছা থাকে আমাদের। ডলার বাড়ছে, সবকিছু বাড়ছে। আমরা বাড়ছি না। সমস্যাটা হলো এটাই। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি চ্যানেলে নতুন হন, আপনি শুনছেন যে গল্পটা, আপনাকেই বলছি, আপনি যদি চ্যানেলে নতুন হন, আগে যদি থ্রিল চার্জার না শুনে থাকেন, তাহলে কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমরা অনেক খেটে-খুঁটে গল্প বানাই তো, সেজন্য এটা একটা মানে ছোট্ট রিকোয়েস্ট। আচ্ছা, তো গল্প ভালো লাগলে কী করতে হবে আপনারা জানেন অবশ্যই। তাই জন্য আর বেকার বলছি না। আজকের গল্প লেখিকা শ্রীয়ের কলমে ডাক্তার কৌশিক সিরিজ কেস ফাইলের ৪র্থ কাহিনী। আগের ৩টি গল্প না শোনা থাকলে প্লেলিস্ট দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে এবং লিঙ্ক দেওয়া রইল ইউটিউবের কমেন্ট সেকশনে। সেখানে গিয়েও দেখতে পারেন এবং আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে সিনে_মাতাল আমার ইনস্টা হ্যান্ডেল। ডেসক্রিপশন বক্সেও দেওয়া রইল, ফলো করতে পারেন। সেখানে মাঝে, মাঝে আমি আবৃত্তি পাঠ বা কবিতা ছোটোখাটো করে থাকি বা আমার লেখা কিছু নিজস্ব অরিজিনালস। ওকে, তো আজকের গল্প লেখিকা শ্রীয়ের কলমে কঙ্কালের কেলেঙ্কারি। আর বেশি দেরি না করে শুরু করছি আজকের কাহিনী, কঙ্কালের কেলেঙ্কারি। জ্যৈষ্ঠের খাঁ খাঁ দুপুরে নিশানপুর গ্রামের বাতাসটা যেন তেতে আগুন হয়ে আছে। ধানখালি থেকে ২টো গ্রাম পেরিয়ে এই নিশানপুর। গ্রামটা এমনিতে শান্ত, অলস। দুপুরের দিকে চাতালের কুকুরগুলো জিভ বার করে হাঁপায়। কোথাও কোনো সাড়া শব্দ থাকে না। কিন্তু আজ দৃশ্যটা আলাদা। নিশানপুর প্রাথমিক বিদ্যালয়ের ভাঙা পাঁচিলের পাশে আজ সকাল থেকেই একটা হৈ হৈ ব্যাপার তৈরি হয়েছে। এই গ্রামে এই প্রথম একটা বড়সড় সরকারি অনুদানে প্রাথমিক স্কুলের নতুন পাকা ভবন তৈরি হচ্ছে। এতকাল জরাজীর্ণ মাটির ঘরেই স্লেট পেন্সিলের খসখস আওয়াজ শুনত গ্রামের বাচ্চারা। আজ সেই পুরনো ভিত উপড়ে ফেলে নতুন ইমারত গড়ার কাজ শুরু হয়েছে। মাটি কাটার জন্য কড়া রোদের মধ্যেই কাজে লেগে পড়েছে ৭-৮ জন মনীষ। কোদালের কোপ পড়ছে শক্ত মাটির বুকে। হেইয়ো হো শব্দে মাটি তোলার ঝুড়িগুলো এদিক ওদিক যাচ্ছে। ঠিক দুপুর ১টা নাগাদ আচমকাই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। মাটি কাটার কাজের তদারকি করছিলেন স্কুলের হেডমাস্টার রমেনবাবু। ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে তিনি বারবার তাগাদা দিচ্ছিলেন যেন বর্ষা নামার আগেই ভিতের ঢালাইটা হয়ে যায়। হঠাৎ এক কোণে মাটি খুঁড়তে খুঁড়তে সনাতন বাউরি আর্তনাদ করে পিছলে পড়ে গেল। ওর হাতের কোদালটা ছিটকে পড়ল বেশ কিছুটা দূরে। ওরে বাবা রে, এইটা কি বটে? সাপের খাঁচ নাকি? সনাতনের গলার আওয়াজে বাকি মজুররা কাজ থামিয়ে ছুটে এলো। রমেনবাবু ছাতাটা গুটিয়ে গর্তের কিনারে উঁকি দিলেন। সনাতনের কোদালের কোপ যেখানে পড়েছিল সেখান থেকে উপড়ে এসেছে এক চাপড়া ভেজা মাটি। আর সেই মাটির খাঁজ থেকে হাঁ করে বেরিয়ে আছে একটা হলদেটে সাদা রঙের মানুষের মাথার খুলি। চোখের কোটর দুটো অন্ধকার, দাঁতগুলোর সারিতে জমে থকথকে কাদা। রোদের আলোয় সেই কঙ্কালের অংশটা যেন এক বিভীষিকাময় অতীত উগরে দিচ্ছে। মুহূর্তের মধ্যে খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল নিশানপুর ছাড়িয়ে পাশের গ্রামগুলোতে। আধ ঘন্টার মধ্যে শয়ে শয়ে মানুষ এসে ভিড় জমালো স্কুলের মাঠে। গুঞ্জন, ফিসফাস আর আতঙ্কের একটা চাদর যেন পুরো পরিবেশটাকে চেপে ধরল। কেউ বলল,
ওটা কোনো ডাইনির হার। কেউ বলল বছর 5 আগে নিখোঁজ হওয়া কোনো ভিন গায়ের লোকের লাশ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছল ধানখালি সদর থানার পুলিশের জিপ। গাড়ি থেকে নামলেন দারোগা হরিপদবাবু। এই এলাকায় বিগত 20 বছর ধরে তিনি জমিয়ে কামড়ে পড়ে আছেন। ধানখালি, নিশানপুর সব এলাকার অপরাধ আর অপরাধীদের নারী নক্ষত্র তার চেনা। তবে এই তপ্ত দুপুরে একটা বেওয়ারিশ লাশের কঙ্কাল উদ্ধার হওয়া মানে অহেতুক কাগজের কাজ বাড়া। উপর মহলে রিপোর্ট পাঠানো আর খামোখা ইনভেস্টিগেশনের চক্করে মাথার চুল ছেঁড়া। হরিপদবাবু কোমরের বেল্টটা একটু আলগা করে গর্তের দিকে তাকালেন। রুমাল দিয়ে ঘাড়ের ঘাম মুছতে মুছতে বিরক্ত গলায় বললেন, আরে ধুর মশাই, আপনারাও দেখছি একটা তিলকে তাল করেন। রণবাবু, আপনার মনে নেই আজ থেকে 20-25 বছর আগে এই স্কুলের পেছনের জমিটাই একটা পুরনো গোরস্থান মতন ছিল। হিজল গাছে ভূত দেখার ভয়ে এদিকটা কেউ আসতো না। এই নিশ্চিত সেই পুরনো আমলের কোনো মরদেহের হাড়গোড় মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে পড়েছে, ব্যাস এইটুকুই। রমেনবাবু আমতা আমতা করে বললেন, তা তো হতেই পারে স্যার, কিন্তু কঙ্কালটা এভাবে। কোনো এভাবে ওভাবে নয়। হরিপদবাবু তার কনস্টেবলকে ইশারা করলেন। এই ভজহরি, একটা প্লাস্টিকের বস্তা নিয়ে আয় তো। হাড়গুলো সব কুড়িয়ে বস্তায় ভর, থানায় নিয়ে যাওয়ার দরকার নেই। ওই শ্মশানের ধারের খানাটায় ফেলে দিয়ে আয়। কেস ক্লোজ। পুরনো হাড় নিয়ে বেশি ঘাটাঘাটি করলে স্কুলের কাজের 12টা বেজে যাবে। হ্যাঁ। ভজহরি একটা নোংরা চটের বস্তা নিয়ে গর্তের দিকে নামতে যাবে, ঠিক তখনই ভিড় ঠেলে একটা কর্কশ চেনা আওয়াজ পাওয়া গেল। চেন গ্রিজহীন একটা সাইকেলের চাকার পরিচিত আওয়াজ। ভিড়টা দুভাগ হয়ে গেল। দেখা গেল নিজের স্বাদের লাড্ডুকে এক হাতে হ্যান্ডেল ধরে অন্য হাতে একটা খবরের কাগজের ঠোঙা নিয়ে এগিয়ে আসছে কৌশিক মজুমদার। তার পরনে একটা ঢিলে ঢালা সুতির ফতুয়া আর খাকি রঙের ট্রাউজার্স। ঠোঙা থেকে একটা একটা করে নুন মাখানো ভাজা বাদাম মুখে ফেলছে সে, আর এক মনে চিবোচ্ছে। মুখের চোয়ালটা পিস্টনের মতো ওঠানামা করছে। নিশানপুর মোড়ের চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় এই হাড় উদ্ধারের খবরটা তার কানে গিয়েছিল। 20 বছরের পুরনো কেস 1 মিনিটে রফা করে দিলেন। হ্যাঁ, আপনার এই প্রতিভা দেখলে তো স্কটল্যান্ড ইয়ার্ডের সাহেবরা চাকরি ছেড়ে কাশিবাসী হতো। কৌশিক সাইকেলটা একটা নিম গাছের গায়ে হেলান দিয়ে দাঁড় করিয়ে রেখে গর্তের দিকে এগিয়ে এলো। হরিপদবাবু কৌশিককে দেখেই চটে উঠলেন। এই যে ডাক্তার, তোমার আবার এখানে কি কাজ? চানাচুর বাদাম খাচ্ছ, খাও না বাবু। পুলিশের কাছে না গলাতে আসো কেন সবসময়? কৌশিক অবশ্য দারোগাবাবুর রাগকে পাত্তা দিল না। সে ঠোঙাটা ফতুয়ার পকেটে গুঁজে গর্তের কিনারায় উবু হয়ে বসল। ওর চোখ দুটো চট করে বদলে গেছে। একটু আগের সেই ক্যাজুয়াল ভাবটা উধাও। সেখানে এখন তীক্ষ্ণ শিকারি চিল উঁকি দিচ্ছে। কৌশিক পকেট থেকে একজোড়া ল্যাটেক্স গ্লাভস বের করে হাতে গলিয়ে নিল। নিশানপুরের মানুষ হাঁ করে দেখছে এই অদ্ভুত যুবকের কর্মকাণ্ড। ধানখালি অঞ্চলে অবশ্য অনেকেই জানে কৌশিকের মস্তিষ্কের জোর এই চত্বরের যে কোনো পুলিশ অফিসারের চেয়ে অনেক বেশি। ভজহরি, একটু থামো তো, হাড়গুলো বস্তায় ভরার আগে একটু আলো বাতাস খেতে দাও। কৌশিক অত্যন্ত সাবধানে কাদামাখা মাথার খুলিটা 2 হাতে তুলে নিল। চারপাশে একটা পিন পতন নীরবতা। কৌশিক খুলিটার পেছনের অংশ এবং কপাল সংলগ্ন ঘাড়ের জোরগুলোর দিকে চোখ রাখল। আঙুল দিয়ে ঘষে ঘষে কাদা পরিষ্কার করল। হরিপদবাবু দূর থেকে দাঁড়িয়ে নাক সিটকাচ্ছিলেন, কিন্তু কৌশিকের মুখ দেখে বুঝতে পারলেন কিছু একটা গোলমাল আছে। কৌশিক সোজা হয়ে দাঁড়িয়ে বলল, স্যার, এই খুলিটা ভালো করে দেখুন। মাথার হাড়ের যে জোরগুলো থাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি ক্রেনিয়াল সুচার। মানুষের বয়স বাড়ার সাথে সাথে এই সুচারগুলো একে অপরের সাথে জুড়ে যায় এবং একটা সময়ের পর প্রায় মিলিয়ে যায়। এই খুলির স্যাজিটাল এবং করোনাল সুচারগুলো সম্পূর্ণভাবে অবলিটারেটেড বা বিলুপ্ত হয়ে গেছে। অ্যানাটমি বলছে
এ অন্তত 65 থেকে 70 বছরের কোনো বৃদ্ধ মানুষের মাথার খুলি। তা আমি তো বললামই পুরনো হাড়। আহ, তাড়াহুড়ো করে ট্রেলার দেখে পুরো সিনেমা প্রেডিক্ট করাটা বোকামি। কৌশিক মুচকি হেসে আবার গর্তে নামল। এবার ও কাদার ভেতর থেকে লম্বা একটা ফিমার বা উড়ুর হাড় এবং তার সাথে জুড়ে থাকা পেলভিস হাড়টা টেনে তুলল। হাড় দুটো পরীক্ষা করার সময় কৌশিকের চোখের মণি দুটো সরু হয়ে গেল। ও পেলভিসের নিচের দিকের অংশটা খুব নিখুঁতভাবে মাপল নিজের আঙুল দিয়ে। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে একটা লম্বা শ্বাস নিল। ওর চোয়াল শক্ত হয়ে উঠেছে। কি হলো, জুতোর মাপ মিলল না? হারিপদ দারোগা রসিকতা করলেন। কৌশিক গম্ভীর গলায় বললেন, না দারোগা বাবু, হিউম্যান অ্যানাটমি কখনো মিথ্যে কথা বলে না। এই পেলভিস হার্টার সাব পিউবিক অ্যাঙ্গেল অন্তত 90 ডিগ্রির চেয়ে অনেক বেশি, প্রায় 105 ডিগ্রি। এটা একটা নিখুঁত ফিমেল পেলভিস। শুধু তাই নয়, ফিমার হাড়ের এপিফাইসাল ফিউশন এবং হাড়ের মসৃণতা বলে দিচ্ছে এটি কোনো বৃদ্ধার হাড় নয়। এটি বড়জোর 25 থেকে 26 বছরের এক তরুণীর হাড়। চারপাশের ভিড়ের মধ্যে একটা সম্মিলিত আতঙ্কের নিঃশ্বাস পড়ার শব্দ পাওয়া গেল। রমেনবাবু কাঁপতে কাঁপতে বললেন, তার মানে এক এক জায়গায় এক এক রকম। কৌশিক হাতের গ্লাভসটা খুলে পকেটে পুরল। পকেট থেকে আবার বাদামের ঠোঙাটা বার করে কয়েকটা দানা মুখে ফেলে বলল, তার মানে খুব পরিষ্কার এবং ভয়ঙ্কর। একটা 65 বছরের বৃদ্ধ আর একটা 25 বছরের তরুণী কখনোই এক মানুষ হতে পারে না। এই কঙ্কালের মাথাটা একজনের আর কোমর থেকে পায়ের অংশটা সম্পূর্ণ অন্য কারোর। এটা কোনো পুরনো গোরস্থান নয়, এটা একটা হিউম্যান ডাম্পিং গ্রাউন্ড। কেউ অত্যন্ত ঠান্ডা মাথায় নিখুঁতভাবে দুটো আলাদা মানুষের শরীর কেটে হাড়গোড়গুলো একসাথে মিলিয়ে এখানে পুঁতে রেখে গেছে, যাতে কঙ্কাল পাওয়া গেলেও পুলিশ ওটাকে একটা সিঙ্গেল বডি ভেবে গুলিয়ে ফেলে। কৌশিকের এই অকাট্য ডিরেকশনের সামনে হারিপদবাবুর মুখের সমস্ত রং চটে গেল। দুপুরের চড়া রোদেও উপস্থিত সবার মেরুদণ্ড বেয়ে একটা হিম শীতল স্রোত নেমে গেল যেন। কৌশিক লাড্ডুর হ্যান্ডেলে হাত রাখল। এই রহস্যের জ্বর ছাড়াতে গেলে শুধু হাড়ের অ্যানাটমি জানলে হবে না, নিখোঁজ হওয়া মানুষদের সাইকোলজিক্যাল প্যাটার্নটাও বুঝতে হবে। আর সেই কাজে এই শানি অদ্বিতীয়। কৌশিক সাইকেলের প্যাডেলে পা দিয়ে হারিপদবাবুর দিকে তাকিয়ে বলল, বস্তাটা তুলে রাখুন দারোগাবাবু। ধানখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঠিক পেছনেই সরকারি কোয়ার্টার। সেই পুরনো নোনা ধরা দোতলা বাড়ির একতলার একটা বড় স্যাঁতস্যাঁতে ঘরকে গত কয়েক মাসে নিজের অস্থায়ী ল্যাবরেটরি বানিয়ে ফেলেছে ডক্টর মজুমদার। ঘরের বাতাসে একটা অদ্ভুত ভারী গন্ধ, ফরমালিন, স্পিরিট আর তার সাথে মিশেছে মাটির তলা থেকে উঠে আসা বহু পুরনো স্যাঁতস্যাঁতে হাড়ের সোঁদা গন্ধ। ঘরের মাঝখানে একটা চওড়া মাহাগানি কাঠের টেবিল, তার উপরে একটা বড় সাদা রেক্সিন পাতা, আর ঠিক মাঝখানে শাড়ি দিয়ে সাজানো রয়েছে নিশানপুর স্কুলের মাঠ থেকে উদ্ধার হওয়া সেই বিভীষিকাময় হাড়গুলো। একটা মাথার খুলি, একটা পেলভিস আর একটা ফিমার। ঘরের কোণে স্ট্যান্ড ফ্যানটা ঘর ঘর শব্দ করে ঘুরছে। টেবিলের একপাশে রাখা একটা হাই পাওয়ার বাইনোকুলার মাইক্রোস্কোপ। লেন্সের ওপর চোখ স্থির রেখে এক মনে কিছু একটা দেখে চলেছে কৌশিক। তার পরনে ঘামে ভেজা কালো রঙের টাইট জিমের শর্টস, আর তার ঠিক ওপরেই একটা ক্যাটক্যাটে হলুদ রঙের ফুল হাতা ফর্মাল শার্ট। শার্টের হাতা দুটো কোনোই অবধি গোটানো। এমন উদ্ভট খাপছাড়া পোশাক পুরো ধানখালি কেন, গোটা জেলা খুঁজলেও কারো গায়ে দেখা যাবে না। কিন্তু এসব নিয়ে ভাবার সময় কৌশিকের নেই। তার বাঁ হাতের তালুতে ধরা একটা কাগজের ঠোঙা। মাইক্রোস্কোপে চোখ রেখেই সে মাঝে মাঝে ডান হাত দিয়ে এক চিমটে ঝালমুড়ি তুলে মুখে পুড়ছে আর চোয়াল নাড়ছে, আর তার সাথে গলার ভেতরে একটানা গুনগুন করে চলেছে কিশোর কুমারের পুরনো হিট গান।
चिंगारी कोई भर के तो सावन उसे बुझाए। টেবিলের ঠিক উল্টো দিকে বসে আছে ঈশানী। বরণে ছাই রঙা কুর্তি, চোখে সরু ফ্রেমের চশমা, আর মুখটা বরাবরের মতোই শান্ত, থমথমে। কোলের ওপর খোলা একটা কালো মলাটের ডায়েরি। ডান হাতে ধরা ফাউন্টেন পেনটা দিয়ে সে এক মনে কিছু একটা লিখে চলেছে। গত কয়েকটা কেসে একসঙ্গে কাজ করার সুবাদে কৌশিকের এই ল্যাবরেটরি আর তার অদ্ভুত স্বভাবগুলো ঈশানীর এখন খুব চেনা। সে জানে এখন ওর মস্তিষ্কের নিউরনগুলো ঝড়ের বেগে কাজ করছে। কৌশিক, গানটা এবার থামাবে? আর ওই মুড়ি চিবানোর শব্দে আমার ফোকাস নষ্ট হচ্ছে। ঈশানী ডায়েরি থেকে চোখ না তুলেই ঠান্ডা বরফের মতো গলায় বলল। কৌশিক গানটা থামালো, কিন্তু মুড়ি চিবানো থামালো না। লেন্স থেকে চোখ সরিয়ে সোজা হয়ে বসে ঘাড়ের পেশিটা একটু মালিশ করে নিল সে। ফোকাস তো তোমার নষ্ট হচ্ছে ঈশানী, কিন্তু এদিকে হাড়িপদ দারোগার রাতের ঘুম উবে যাওয়ার জোগাড় হয়েছে। এদিকে এসো, লেন্সের ভেতর দিয়ে হাড়ের কাটা প্রান্তটা একবার দেখো। ঈশানী ডায়েরিটা বন্ধ করে উঠে এলো। মাইক্রোস্কোপের লেন্সে চোখ রাখল সে। কি দেখছো? কৌশিক জানতে চাইল। হাড়ের ধারটা, মানে যেখান থেকে কাটা হয়েছে সেটা বড্ড বেশি মসৃণ। ঈশানী চোখ না সরিয়েই উত্তর দিল। তার তীক্ষ্ণ চোখ লেন্সের তলার দৃশ্যটা স্ক্যান করে নিচ্ছে। খুব সূক্ষ্ম আর সমান্তরাল কিছু আঁচড়ের দাগ রয়েছে ঠিকই, কিন্তু কাটা অংশটায় কোনো এবড়ো খেবড়ো ভাব নেই, যেন মাখন কাটার মতো করে হাড়টাকে দু টুকরো করা হয়েছে। পারফেক্ট অবজারভেশন। কৌশিক টেবিল থেকে ল্যাটেক্স গ্লাভস পরা হাতে ফিমারটা তুলে নিল। ঈশানী, মানুষ খুন করা আর মাংস কাটা দুটো সম্পূর্ণ আলাদা বিজ্ঞান। গ্রামেগঞ্জে যখন জমি জায়গা নিয়ে খুন খারাপি হয়, তখন খুনি সাধারণত দা, কুড়ুল বা চপার ব্যবহার করে। কিন্তু দা বা কুড়ুল দিয়ে হাড় কাটলে সেই হাড়ের গায়ে গভীর খাঁজ তৈরি হয়, যাকে আমরা ফরেন্সিকের ভাষায় বলি চপিং মার্কস। হাড়ের ধারগুলো তখন ফাটা ফাটা হয়ে যায়। কিন্তু এই হাড়ের গায়ে থাকা সূক্ষ্ম দাগগুলো কোনো সাধারণ দা বা কুড়ুল দিয়ে কাটা নয়। ঈশানী সোজা হয়ে দাঁড়িয়ে কৌশিকের চোখের দিকে তাকালো। তাহলে এগুলো কিসের দাগ? কৌশিকের চোখ দুটো হঠাৎই অত্যন্ত সিরিয়াস হয়ে গেল। সে ঠোঙা থেকে শেষ মুড়িটুকু মুখে ফেলে দিয়ে গম্ভীর গলায় বলল, এগুলো স্ট্রাইকার সয়ের দাগ। এমন একটা ইলেকট্রিক করাত যা সাধারণত অর্থোপেডিক সার্জনরা অপারেশন থিয়েটারে হাড় কাটার জন্য ব্যবহার করেন। এই করাতের ব্লেড ঘোরে না, খুব দ্রুত ভাইব্রেট করে বা কাঁপে, যার ফলে আশেপাশের মাংসপেশি না ছিঁড়ে অত্যন্ত নিখুঁতভাবে হাড় কাটা যায়। আর এই হাড় ঠিক সেইভাবেই কাটা হয়েছে। ঈশানীর চোখের তারা একটু কেঁপে উঠল। তার মানে তুমি বলতে চাইছো এই জোড়াতালি দেওয়া কঙ্কালের পেছনে কোনো সাধারণ গ্রাম্য বিবাদ বা সম্পত্তি দখলের খুন নেই? এর পেছনে একজন একজন প্রফেশনাল সার্জন আছে। একজন হাইলি প্রফেশনাল সার্জন। কৌশিক কথাটা শেষ করল। পকেটে রাখা নীল ইনহেলারটার অস্তিত্ব ও নিজের অজান্তেই একবার বাইরে থেকে ছুঁয়ে দেখল। চিকিৎসা জগতের কোনো নোংরামির কথা উঠলেই ওর মাথার ভেতর পুরনো ট্রমাগুলো যেন সাপের মতো ফনা তুলতে চায়। সুজয় দাসের সেই ঝুলন্ত মৃতদেহটা চোখের সামনে ভেসে ওঠে। কৌশিক নিজেকে সামলে নিয়ে বলল, লোকটা মানুষের অ্যানাটমি সম্পর্কে জলের মতো পরিষ্কার ধারণা রাখে, কিন্তু প্রশ্নটা হলো ধানখালির মতো একটা জায়গায় অপারেশন থিয়েটারের করাত হাতে নিয়ে কে ঘুরে বেড়াচ্ছে, আর কেনই বা সে একটা 65 বছরের বৃদ্ধের মাথার খুলের সাথে 25 বছরের এক তরুণীর হাড় জোড়া লাগিয়ে মাটির তলায় পুঁতে রেখে গেল। ঠিক সেই মুহূর্তে ল্যাবরেটরির আধ ভেজানো কাঠের দরজাটা ক্যাচ করে শব্দ করে খুলে গেল। কারণ সে প্রমাণ লোপাট করতে চেয়েছিল ডাক্তার। দরজার মুখে দাঁড়িয়ে আছেন ধানখালি হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক বিনোদ মাস্টার।
পরনে ধুতি আর ইস্ত্রি করা হাফ শার্ট, চোখে মোটা পাওয়ারের চশমা। মানুষটার বয়স 65 পেরোলেও হাঁটা চলায় একটা অদ্ভুত ক্ষিপ্রতা আছে। কাঁধের শান্তিনিকেতনী ঝোলা ব্যাগটা থেকে ধুলো ঝেড়ে তিনি সোজা ঘরের ভেতর ঢুকে এলেন। সদানন্দবাবু চায়ের দোকানে বসে পুরো ধানখালি অঞ্চলের সমস্ত খবরাখবর তিনি কিভাবে যেন জোগাড় করে ফেলেন। আসুন মাস্টারমশাই। কৌশিক একটা প্লাস্টিকের চেয়ার এগিয়ে দিল। বলুন, আপনার ওই লোকাল নিউজ এজেন্সির ঝোলা ব্যাগে আজ কি গুপ্তধন নিয়ে এলেন? চায়ে চুমুক দিতে দিতে নিশ্চয়ই দারুণ কিছু খবর পেয়েছেন। বিনোদ মাস্টার চেয়ারে না বসে ব্যাগ থেকে একটা মোটা রাবার ব্যান্ড দিয়ে আটকানো পুরনো খবরের কাগজের বান্ডিল বের করলেন। টেবিলের একপাশে হাড়গুলো সরিয়ে রেখে বান্ডিলটা খুললেন তিনি। খবরটা পেয়েই আমি আমার পুরনো ডায়েরি আর পেপার কাটিংগুলো ঘাঁটতে শুরু করেছিলাম ডাক্তার। বিনোদ মাস্টার হাঁপাতে হাঁপাতে বললেন, গত 3 বছরে ধানখালি ও আশপাশের গ্রাম থেকে বেশ কয়েকজন বেমালুম নিখোঁজ হয়ে গিয়েছে। কৌশিক আর ঈশানী ঝুঁকে পড়ল পুরনো হলদেটে হয়ে আসা খবরের কাগজগুলোর ওপর। বিনোদ মাস্টার আঙুল দিয়ে একটা ছোট্ট বিজ্ঞাপনের ওপর টোকা মারলেন। এর মধ্যে একজন হলেন বৃদ্ধ ভবঘুরে পাগলা চাচা। বছর 2 আগে শীতের রাতে স্টেশন চত্বর থেকে হঠাৎ উধাও হয়ে যান তিনি। কেউ তাকে খুঁজতেও যায়নি, কারণ তার তো কোনো আপনজন ছিল না। কৌশিক খুলিটার দিকে একবার তাকালো। 65 বছরের অবলিটারেটেড সুচার, বয়সটা মিলে যাচ্ছে। আর অন্যজন? ঈশানী দ্রুত প্রশ্ন করল। বিনোদ মাস্টার একটা রঙিন কাগজের কাটিং বের করলেন। সেখানে একটা সাদা মাটা হাসি খুশি মেয়ের পাসপোর্ট সাইজ ছবি ছাপা। এর নাম রুমি, বয়স 26, পাশের গ্রামই বাড়ি। বছর 2 আগের কথা। মাঝরাতে হঠাৎ মেয়েটার প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়। বাপ গরিব চাষি, ভ্যান রিক্সা করে মেয়েকে নিয়ে সদর হাসপাতালের দিকে রওনা হয়েছিল, কিন্তু রাস্তার মাঝখানে ভ্যানটা খারাপ হয়ে যায়। বাপ সাহায্যের জন্য পাশের গ্রামে ছুটেছিল, ফিরে এসে দেখে ভ্যানে মেয়ে নেই। রুমি সেই যে পেট ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে উধাও হয়ে যায়, আজও তার কোনো খোঁজ মেলেনি। ল্যাবরেটরির নিস্তব্ধতাটা যেন আরো ভারী হয়ে উঠল। শুধু ফ্যান ঘোরার শব্দটা কানে বাজছে। কৌশিক ফিমার আর পেলভিস হাড়টার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। সাব পিউবিক অ্যাঙ্গেল আর এপিফাইসাল ফিউশন, 26 বছরের তরুণী। সবকিছু কেমন একটা ভয়ঙ্কর নিখুঁত অঙ্কের মতো মিলে যাচ্ছে। ঈশানী এতক্ষণ চুপ করে সব শুনছিল। এবার ও ঘরের এক কোণ থেকে অন্য কোণে ধীরে ধীরে পায়চারি করতে শুরু করল। চোখের দৃষ্টি তীক্ষ্ণ। মনের ভেতর সাইকোলজিক্যাল প্রোফাইলিংয়ের স্তরগুলো একের পর এক খুলতে শুরু করেছে। মাস্টারমশাই, আমরা একটা ভয়ঙ্কর সাইকোপ্যাথের মুখোমুখি দাঁড়িয়ে আছি। ঈশানী পায়চারি থামিয়ে টেবিলের দিকে ঘুরে দাঁড়ালো। কৌশিকের চোয়ালের ওঠানামা থেমে গেছে। কি বুঝছো তুমি? আমি এই লোকটার মাইন্ডসেটটা বোঝার চেষ্টা করছি। ঈশানী বরফ শীতল গলায় বলতে শুরু করলো। সাধারণত সিরিয়াল কিলার বা মার্ডারাররা 2 ধরনের হয়। এক, যারা রাগের বশে বা প্যাশনের বশে খুন করে। তাদের খুনের ধরনে একটা অগোছালো হিংস্র ব্যাপার থাকে। কিন্তু এই খুনি কোনো প্যাশনেট কিলার নয়। সে অত্যন্ত ঠান্ডা মাথার, গোছানো এবং প্র্যাগম্যাটিক। ঈশানী টেবিলের ওপর রাখা স্ট্রাইকার স নিয়ে কাটা হাড়গুলোর দিকে আঙুল তুলল। লোকটা অপারেশন থিয়েটারের করাত দিয়ে হাড় কাটছে। 2 আলাদা মানুষের হাড় একসাথে মিশিয়ে পুঁতছে। কেন? কারণ সে জানে যদি কোনোদিন কঙ্কাল উদ্ধারও হয়, পুলিশ সেটাকে একটা দেহ ভেবে কনফিউজড হয়ে যাবে। আর ভিকটিমদের প্রোফাইলটা দেখো। পাগলা চাচা এক ঠিকানাহীন ভবঘুরে, রুমি এক গরিব চাষির মেয়ে, অর্থাৎ সমাজের এমন সব মানুষ যাদের হারিয়ে গেলে কোনো প্রভাবশালী নেতা থানায় ধর্ণা দেবে না, পুলিশ দিনের পর দিন সার্চ অপারেশন চালাবে না। বিনোদ মাস্টার শিউরে উঠে বললেন, তার মানে তুই বলছিস ঈশানী মা, সে বেছে বেছে অসহায় মানুষদের টার্গেট করছে?
ঠিক তাই, সে মৃতদেহগুলোকে এমনভাবে ডিসপোজ করছে যেন সে কোনো গার্বেজ বা জঞ্জাল পরিষ্কার করছে। তার কাছে পাগলা চাচা বা রুমির কোনো আইডেন্টিটি নেই, এরা তার কাছে স্রেফ অবজেক্ট। এই ধরনের ক্রিমিনালদের মধ্যে একটা গড কমপ্লেক্স থাকে। তারা মনে করে তারা সমাজের নিয়মকানুনের অনেক ঊর্ধ্বে, তারা জীবন আর মৃত্যু নিয়ে খেলতে ভালোবাসে। কৌশিক একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের রেক্সিনটা দিয়ে হাড়গুলোকে ঢেকে দিল। ক্যাটক্যাটে হলুদ শার্টের হাতাটা আরও একটু গুটিয়ে নিল। তারপর ঈশানী একদম ঠিক বলছে, এটা কোনো রাগের বশে করা খুন নয়। টেবিলের ওপর রাখা গ্লাভস জোড়া খুলে পকেটে পুরল সে। চোখের সেই ছন্ন ছাড়া ভাবটা পুরোপুরি মুছে গিয়ে একটা হিমশীতল শিকারীর প্রতিজ্ঞা নেমে এসেছে। মাস্টারমশাই, আপনি আজ রাতেই আপনার সোর্স কাজে লাগান। আমি জানতে চাই গত 3 বছরে ধানখালি আর এই পুরো অঞ্চলে নতুন কোনো ডাক্তার, নার্সিংহোম বা ক্লিনিক তৈরি হয়েছে কিনা। এমন কোনো জায়গা যেখানে বিনামূল্যে বা খুব কম খরচে অসহায় মানুষদের চিকিৎসার টোপ দেওয়া হয়। কারণ আমাদের এই সার্জন খুনি কিন্তু ধানখালির বাইরে কোথাও নেই, সেখানেই আছে আমাদের চোখের সামনে। একটা সাদা কোট পরে ভদ্রলোকের মুখোশে ঘুরে বেড়াচ্ছে। রাতের অন্ধকারটা ধানখালির ওপর জেঁকে বসেছে। ল্যাবরেটরির বন্ধ জানলার বাইরে থেকে একটা দমকা হাওয়া আছড়ে পড়ল। দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল কর্কশ গলায়। ধানখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বাদে এই পুরো তল্লাটে আর কোনো সরকারি হাসপাতাল নেই। চিকিৎসার জন্য গ্রামবাসীদের ভরসা সেই ধানখালি সদর। কিন্তু গত 2 বছরে নিশানপুর গ্রামের ভোল কিছুটা পাল্টেছে। গ্রামের এবড়োখেবড়ো কাঁচা রাস্তা আর ধুলোমাখা চালা ঘরের ঠিক মাঝখানে যেন ভিন গ্রহের কোনো স্পেসশিপের মতো মাথা তুলে দাঁড়িয়েছে সান্যাল কেয়ার পয়েন্ট, একটা অত্যাধুনিক প্রাইভেট নার্সিংহোম। চারদিকে উঁচু পাঁচিল, তার উপরে কাঁটা তারের বেড়া, কাঁচের স্লাইডিং দরজা আর সেন্ট্রাল এসির ঠান্ডা হাওয়ায় মোড়া এই নার্সিংহোমটার দিকে গ্রামের সাধারণ মানুষ ভয়ে ভয়ে তাকায়। তবে এই নার্সিংহোমের প্রধান ডক্টর শশাঙ্ক সান্যালকে নিয়ে নিশানপুর আর ধানখালিতে একটা অদ্ভুত গাল গল্প চালু আছে। গ্রামের লোক আড়ালে তাকে ডাকে উন্মাদ ডাক্তার। তার কারণ হলো এই নার্সিংহোমে চিকিৎসার খরচ আকাশ ছোঁয়া। শহরের বড় লোকেরা এখানে চিকিৎসা করাতে আসে, কিন্তু ডক্টর সান্যালের একটা অদ্ভুত খামখেয়ালিপনা আছে। তিনি মাঝে মধ্যেই অত্যন্ত গরিব ভ্যান চালক বা দিনমজুর গোছের রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করেন। এমনকি হাজার হাজার টাকার ওষুধও নিজের পকেট থেকে দিয়ে দেন। কিন্তু সমস্যাটা হলো তিনি কার উপর এই কৃপা দৃষ্টি বর্ষণ করবেন বা কেন করবেন তার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই। কেউ জানে না কখন কার ওপর তার দয়া হবে আর কাকে তিনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। সকাল 10টা। নিশানপুর নার্সিংহোমের গেটের বাইরে ক্যাঁচ কোঁচ শব্দ করে এসে থামল কৌশিকের লাড্ডু। সাইকেলের ক্যারিয়ার থেকে অনায়াসে লাফিয়ে নামল ঈশানী। আজ কৌশিকের পরনে একটা নিয়ন সবুজ রঙের জিমের ট্র্যাক প্যান্ট আর তার ওপরে একটা ফর্মাল নীল চেকের শার্ট। বোতামগুলো বুকের কাছে খোলা। যথারীতি মুখে একটা বড় সড়ো সবুজ আপেল। আপেলে বিশাল একটা কামড় দিয়ে চোয়াল নাড়াতে শুরু করলো। ঈশানী একটা দীর্ঘশ্বাস ফেলল। তার পরনে একটা কালো রঙের সালোয়ার কামিজ। কৌশিক, আমরা এখানে ইনভেস্টিগেশন এসেছি। তোমার এই জোকার মার্কা পোশাকটা কি খুব জরুরি ছিল? ঈশানী চশমার ফ্রেমটা আঙুল দিয়ে ঠেলে ঠিক করতে করতে মুচকি হেসে বলল। কৌশিক আপেল চিবোতে চিবোতেই মুচকি হাসল। ঈশানী, সাইকোলজির বই তো অনেক পড়েছ, এবার প্র্যাকটিক্যালটা বোঝো। এই ডক্টর সান্যাল নিজেকে ভগবান ভাবে। ভগবানের সামনে যদি তুমি সাধারণ মানুষের মতো যাও, সে তোমাকে পাত্তা দিতেও পারে, কিন্তু তুমি যদি একটা ছন্ন ছাড়া ক্লাউন সেজে যাও, সে তোমাকে আন্ডার এস্টিমেট করবে। আর তখনই আমরা আসল খেলাটা খেলবো। চলো, আজ পেশেন্ট কিন্তু আমি। দুজনে নার্সিংহোমের কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকলো।
ভেতরে ঢোকার সাথে সাথেই ওদের নাকে ধাক্কা মারল একটা হিমশীতল অ্যান্টিসেপটিক গন্ধ। ঝকঝকে মার্বেলের মেঝে রিসেপশনে বসে আছে ইউনিফর্ম পরা স্টাফ। কৌশিক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার অভিনয় করে সোজা রিসেপশনে গিয়ে নাম লেখালো। তার দাবি জিমে লোহা তুলতে গিয়ে ওর হাড় সরে গেছে। কৌশিক আর ঈশানী ওয়েটিং লাউঞ্জের সোফায় বসল। কৌশিকের চোখ কিন্তু স্থির নেই, সে বোকা বোকা মুখ করে এদিক ওদিক তাকাচ্ছে, আর তার চোখের মনি স্ক্যানারের মতো পুরো নার্সিংহোমটার ম্যাপ গিলছে। হঠাৎ করিডোরের শেষের দিকের একটা কাঁচের জানলা দিয়ে পেছনের উঠোনের দিকে চোখ পড়তেই কৌশিকের চোয়ালের নড়াচড়া থেমে গেল। ঈশানী। কৌশিক গলাটা একদম নামিয়ে ফিস ফিস করে বলল, তোমার মা দিকের জানলাটা দিয়ে বাইরে তাকাও, সাবধানে। ঈশানী ডায়েরি খোলার ভান করে আর চোখে বাইরে তাকালো। নার্সিংহোমের পেছনের দিকে একটা বিশাল বড় গ্রে রঙের ধাতব চুল্লি বসানো, তার উপর দিয়ে একটা লম্বা চিমনি আকাশের দিকে উঠে গেছে। ওটা কি? ঈশানী ভুরু কুঁচকে জানতে চাইল। ওটা একটা হাই এন্ড বায়োমেডিক্যাল ইনসিনারেশন প্ল্যান্ট। কৌশিকের গলায় এবার আর কোনো মজা নেই, বরং একটা চাপা টেনশন। সাধারণত 1000 বেডের সুপার স্পেশালিটি হাসপাতালগুলোতে মেডিকেল ওয়েস্ট বা অপারেশন থিয়েটারের বাতিল হওয়া বর্জ্য পুড়িয়ে ছাই করার জন্য এই ধরনের চুল্লি ব্যবহার করা হয়, তবে এত ছোট 10 কি 15 বেডের একটা গ্রামের নার্সিংহোমে এত বড় চুল্লির কি দরকার? রোজ কি তবে প্রচুর বাতিল মাংস পুড়ছে এখানে? ঈশানীর চোখের দৃষ্টি তীক্ষ্ণ হলো। তার মানে আমাদের অনুমান যদি সত্যি হয়, ডক্টর সান্যাল ওই চুল্লিটা প্রমাণ লোপাটের কাজেই ব্যবহার করে। হাড়গোড় বাদে শরীরের বাকি অংশগুলো। মিস্টার কৌশিক মজুমদার, ডক্টর সান্যাল আপনাকে ভেতরে ডাকছেন। নার্সের ডাকে ওদের ফিসফিসানি থেমে গেল। কৌশিক আবার তার সেই বোকাটে এক্সপ্রেশনটা মুখে ঝুলিয়ে খোঁড়াতে খোঁড়াতে ডক্টর সান্যালের কেবিনের দিকে এগিয়ে গেল। পেছনে ঈশানী। কেবিনের দরজা খুলতেই একটা অন্যরকম আভিজাতের ছাপ চোখে পড়ল। বিশাল মাহাগানি টেবিলের ওপাশে বসে আছেন ডক্টর শশাঙ্ক সান্যাল। বয়স 50-এর কোঠায়, মাথায় রুপোলি চুল, চোখে দামি রিমলেস চশমা, আর গায়ে একটা দাগহীন সাদা অ্যাপ্রন। কেবিনের ভেতরে খুব মৃদু ভলিউমে কোনো একটা ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টাল বাজছে। বসুন। কি সমস্যা আপনার? ডক্টর সান্যালের গলাটা অত্যন্ত মার্জিত, ব্যারিটোন। কৌশিক চেয়ারে বসে হাড়ে ব্যথার একটা আজগুবি গল্প শোনাল। ডক্টর সান্যাল তার চোখের দিকে তাকিয়ে একটা শান্ত হাসি হাসলেন। তারপর উঠে এসে কৌশিকের পিঠ এবং ঘাড়ের পেশিগুলো খুব প্রফেশনাল হাতে পরীক্ষা করতে শুরু করলেন। আপনার মাসল টোন বলছে আপনি রেগুলার হেভি ওয়েট লিফট করেন। ডক্টর সান্যাল কৌশিকের পিঠে চাপ দিয়ে বললেন, তবে আপনার মেরুদণ্ডে কোনো সমস্যা নেই, এটা সামান্য মাসল স্প্যাজম। আপনি বরং আপনার এই অদ্ভুত ডায়েট, মানে এই মুহূর্তে যেটা চিবোচ্ছেন সেটা বন্ধ করে কিছু পেন কিলার্স খান। কৌশিক আপেলের শেষ টুকরোটা গিলে নিয়ে বোকার মতো হাসল। ডক্টর সান্যালের অ্যানাটমি সেন্স যে মারাত্মক নিখুঁত সেটাও 1 সেকেন্ডেই বুঝে গেছে। ঈশানী এতক্ষণ চুপচাপ অবজার্ভ করছিল, এবারও মুখ খুলল। ডাক্তারবাবু, আপনার নার্সিংহোমটা বেশ সুন্দর, তবে একটা কথা শুনেছিলাম, আপনি নাকি গ্রামের গরিব রোগীদের বিনা পয়সায় চিকিৎসা করেন। এটা তো খুব মহৎ কাজ। ডক্টর সান্যাল নিজের চেয়ারে ফিরে গিয়ে বসলেন। তার ঠোঁটের কোণে একটা মাপা হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসিটা চোখ অব্দি পৌঁছল না। মহৎ কাজ না, আমি ওসব মহত্বে বিশ্বাস করি না। ডক্টর সান্যাল খুব ধীর লয়ে বললেন, প্রকৃতি কি সবাইকে সমান সুযোগ দেয়? দেয় না। কিছু মানুষ জন্মায় শুধু সমাজের বোঝা হয়ে বেঁচে থাকার জন্য। আমি সবাইকে চিকিৎসা দিই না, আমি বেছে নিই যাকে আমার যোগ্য মনে হয়, যারা বেঁচে থাকার কোনো কারণ আছে বলে আমার মনে হয়, আমি কেবল তার দিকেই হাতটা বাড়িয়ে দিই।
আপনি বলতে পারেন আমি প্রকৃতির এই সিলেকশন প্রসেসটাকে একটু ত্বরান্বিত করি। ঈশানী হাতের ডায়েরিটা সামান্য শক্ত করে চেপে ধরল। ডক্টর সান্যালের চোখের দিকে তাকিয়ে ওর শিরদানা দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল যেন। লোকটা যখন কথা বলছে তার চোখের পলক পড়ছে না বললেই চলে। বডি ল্যাঙ্গুয়েজেও কোনো ডক্টর পেশেন্ট এমপ্যাথি নেই, বরং একটা অদ্ভুত সুপিরিয়রিটি। সে নিজেকে ঈশ্বর সমতুল্য কিছু একটা মনে করছে। তা আপনার এই সিলেকশন প্রসেসে যদি কেউ বাদ পড়ে যায়? কৌশিক খুব ক্যাজুয়ালি প্রশ্নটা ছুঁড়ে দিল। ডক্টর সান্যাল এবার কৌশিকের দিকে সরাসরি তাকালেন। কয়েক সেকেন্ডের এক নিস্তব্ধতা, তারপর বললেন, যে বাদ পড়ে যায় তার জীবনটা অন্য কারোর কাজে লেগে যায়। বিজ্ঞান তো কাউকে ফেলে দেয় না মিস্টার মজুমদার। ওষুধের প্রেসক্রিপশন নিয়ে নার্সিংহোম থেকে যখন ওরা দুজন বেরিয়ে এলো, দুপুরের রোদটা তখন আরও চড়া হয়েছে। কৌশিক সাইকেলের তালা খুলতে খুলতে নিজের অজান্তেই পকেটের ওপর থেকে নীল ইনহেলারটা একবার ছুঁয়ে দেখল। পুরনো ট্রমাগুলো আবার উঁকি দিচ্ছে। লোকটা আমার ফিডব্যাক পেইনটা 1 সেকেন্ডে ধরে ফেলল। ওর সার্জিক্যাল স্কিল মারাত্মক। ঈশানী ডায়েরিটা ব্যাগে ভরতে ভরতে ঠান্ডা ধারালো গলায় বলল, আর ওর সাইকোলজিটা তার চেয়েও ভয়ঙ্কর কৌশিক। উনি কোনো ডাক্তার নয়, উনি একজন আস্ত সাইকোপ্যাথ। তুমি ওর চোখ দুটো খেয়াল করেছো? কোনো ইমোশন নেই, কোনো অনুশোচনা নেই। লোকটার মধ্যে একটা ভয়ঙ্কর গড কমপ্লেক্স বাসা বেঁধেছে। উনি সত্যি মনে করে যে সে মানুষের জীবন আর মৃত্যু নিয়ন্ত্রণ করার অধিকারী। পাগলা চাচা বা রুমির মতো গরিব মানুষগুলো তার কাছে স্রেফ এক্সপেরিমেন্ট বা ব্যবসার মেটেরিয়াল। কিন্তু আমাকে একটা কথা বলো, তুমি হঠাৎ নিজেকে মিস্টার মিত্র বলে পরিচয় দিলে কেন? না মানে হঠাৎ সারনেম চেঞ্জ করলে দেখে একটু অদ্ভুত লাগলো। মনে হলো এই সারনেমটা তোমার খুব পরিচিত। কৌশিক একটু হাসল, কিছু বলল না। আসলে ঈশানী না জানলেও ও জানে যে ও আসলে কলকাতার ফেমাস দ্য মিত্র ফ্যামিলির ছেলে। হ্যাঁ, ওর মৃত মায়ের সারনেম মানে মজুমদার ইউজ করে ঠিকই, তবে মাঝে মাঝে মিত্র বলে নিজেকে পরিচয় করাতেও মন্দ লাগে না ওর। কৌশিক সাইকেলের প্যাডেলে পা রেখে নিশানপুর নার্সিংহোমের পেছনের দিকটার দিকে আরও একবার তাকালো। রাত আসে যে বসে থাকা এই ঘাতকের মুখোশটা এবার টান মেরে ছিঁড়তে হবে ঈশানী। হারিপদ দারোগাকে এবার একটা ধাক্কা দেওয়ার সময় এসেছে। নিশানপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পরিস্থিতি আজ বেশ থমথমে। গত 2 দিন ধরে নতুন বিল্ডিংয়ের কাজ পুরোপুরি বন্ধ। মাটির তলা থেকে সেই জোড়াতালি দেওয়া কঙ্কাল উদ্ধারের পর থেকে গ্রামবাসীরা ওই চত্বর ঘেঁষছে না। তবে আজ বিকেলের দিকে গর্তের পাশে বেশ একটা জটলা দেখা গেল। ধানখালি থানার পুলিশ জিপটা মাঠের একপাশে দাঁড় করানো। গর্তে ঠিক সামনেই দাঁড়িয়েছেন হারিপদ দারোগা, হাতে চিরপরিচিত সেই বেত আর মুখে চরম বিরক্তির ছাপ। তার ঠিক সামনেই হাত পা নেড়ে ঘামতে ঘামতে তর্ক জুড়েছে এক মাঝবয়সী লোক। লোকটার গলায় মোটা সোনার চেন, চোখে রোদ চশমা আর পরনে একটা চকচকে সিল্কের শার্ট। লোকটার নাম নেতাই। ধানখালি আর নিশানপুর এলাকার সমস্ত পঞ্চায়েতের কাজের বরাত বা কন্ট্রাক্ট এই নেতাইয়েরই হাতে। হ্যাঁ দারোগা বাবু, আপনি খামোকা কাজটা আটকে রেখেছেন। সামনের হপ্তাহে বর্ষা নামবে, তার আগে এই ভিতের ঢালাইটা না করতে পারলে পুরো সিমেন্ট বালি জমে যাবে। ওপরতলা থেকে চাপ আছে, ওই বস্তা পচা পুরনো হাড়গোড়গুলোকে নিয়ে গিয়ে শ্মশানে ফেলুন, আর আমাকে মাটি বোঝানোর অনুমতি দিন। হারিপদ দারোগা আমতা আমতা করে বললেন, আরে নেতাই বাবু, বুঝুন ব্যাপারটা। ওই ডক্টর মজুমদার এসে এমন ফরেন্সিক না কি সব আউড়ে গেল। বলল একটা মাথা বুড়ো মানুষের আর পাটা নাকি 26 বছরের ছুঁড়ির। আমি যদি এখন এটা বুঝিয়ে দিই, কাল যদি এসপি অফিসে কি কমপ্লেন ঠকে? ডাক্তার ডাক্তারি করবে, সে পুলিশের কাজে নাক গলাচ্ছে কেন? নেতাইয়ের গলার স্বর এবার বেশ ছড়ে গেল। আপনি আজই ওই গর্তে ঢালাই করার পারমিশন দেবেন, দরকার হলে আমি পঞ্চায়েত প্রধানকে ফোন লাগাচ্ছি। ঠিক সেই সময়ই মাঠের পূব দিক থেকে একটা তীক্ষ্ণ পরিচিত আওয়াজ ভেসে এলো। হারিপদ দারোগা
কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আপদ এসে হাজির। লাড্ডু ক্যাচ করে ব্রেক কষল নেতাইয়ের ঠিক পেছনে। সাইকেল থেকে লাফিয়ে নামলো কৌশিক, আর ক্যারিয়ার থেকে ঈশানী। আজ কৌশিকের পোশাক দেখলে যে কারো চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। তার পরনে একটা কটকটে কমলা রঙের টি শার্ট, আর তার নিচে একটা অত্যন্ত ফর্মাল ছাই রঙা প্যান্ট, আর বাঁ হাতে ধরা একটা বড়সড় কাঁচা গাজর। ও গাজরটায় একটা মক্ষম কামড় দিয়ে খরগোশের মতো মুড়মুড় করে চিবোতে চিবোতে নেতাইয়ের দিকে তাকালো। কি খবর কন্ট্রাক্টর বাবু? এত তাড়া কিসের আপনার? গাজর চিবোনোর ফাঁকেই কৌশিক হাসি মুখে বলল। নেতাই ঘাড় ঘুরিয়ে কৌশিককে দেখেই দুপা পিছিয়ে গেল। তারা থাকবে না, সরকারি প্রজেক্ট, ডেডলাইন আছে, আপনি তো আর বুঝবেন না। কৌশিক গাজরটা নামিয়ে খুব শান্ত চোখে নেতাইয়ের আপাদমস্তক একবার স্ক্যান করে নিল। ডেডলাইন তো মানুষের জীবনেরও থাকে নেতাই বাবু, কিন্তু আপনার তারাটা তো ডেডলাইনের জন্য নয়। আপনার তারাটা হলো ওই নির্দিষ্ট গর্তটা কংক্রিট দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য, তাই না? নেতাইয়ের কপালের ঘামটা যেন হঠাৎ করে একটু বেড়ে গেল। ওর চশমাটা খুলে রুমালে মুখ মুছল। ঈশানী একটু দূরে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে নেতাইয়ের বডি ল্যাঙ্গুয়েজ পড়ছে। কৌশিক, ঈশানী তার বরফ শীতল গলায় ফিসফিস করে বলল, লোকটা প্যানিক করছে, ওর আঙুলগুলো কাঁপছে, আর বারবার মাটির গর্তটার দিকে তাকাচ্ছে। ওর আসল উদ্দেশ্য বিল্ডিং বানানো নয়, ওই গর্তটা চিরতরে চাপা দেওয়া। নেতাই আর দাঁড়ালো না। আমি প্রধানকে ফোন করছি দারোগা বাবু, কাল সকালের মধ্যে যদি অনুমতি না পাই আপনার ট্রান্সফারের ব্যবস্থা আমি করব। গজগজ করতে করতে নেতাই তার বাইকে উঠে স্টার্ট দিল। কৌশিক হারিপদ দারোগার দিকে ফিরে বলল, দারোগা বাবু, গর্তে যেন এক ফোঁটা সিমেন্ট না পড়ে। দরকার হলে কনস্টেবল ভজহরিকে রাত পাহারায় বসান। আধ ঘন্টা পর ধানখালি স্বাস্থ্যকেন্দ্রের পেছনে ল্যাবরেটরির টেবিলের ওপর রাখা সেই হাড়গুলোর দিকে তাকিয়ে এক মনে গাজর চিবিয়ে চলেছে কৌশিক। ঘরের কোণে রাখা প্লাস্টিকের চেয়ারে বসে আছেন বিনোদ মাস্টার, তার কাঁধের ঝোলাটা কোলে রাখা। ঈশানী ল্যাবরেটরির ব্ল্যাকবোর্ডটার সামনে দাঁড়িয়ে খড়ি দিয়ে কিছু একটা পয়েন্ট আউট করছে। মাস্টার মশাই, আপনি যে খবরটা আনলেন সেটা আমাদের পুরো কেসটার মোড় ঘুরিয়ে দিয়েছে। কৌশিক গাজরটা টেবিলে নামিয়ে রেখে বলল। বিনোদ মাস্টার মাথা নেড়ে বললেন, খবরটা জোগাড় করতে আমাকে খুব বেগ পেতে হয়নি ডাক্তার। নেতাই হলো এই পঞ্চায়েতের রুই কাতলা, কিন্তু ওর আসল ব্যবসাটা বিল্ডিংয়ের নয়, সাপ্লাইয়ের। আর গত 2 বছর ধরে ডক্টর সান্যালের নার্সিংহোমে যত লজিস্টিক সাপোর্ট, মানে ওষুধ থেকে শুরু করে অক্সিজেনের সিলিন্ডার, সব সাপ্লাই করে এই নেতাইয়ের ট্রাক। এমনকি নার্সিংহোমের যত মেডিকেল বর্জ্য রাতের অন্ধকারে সেই নেতাইয়ের ট্রাকে করেই ডিসপোজ করা হয়। ঈশানী ব্ল্যাকবোর্ডে ডক্টর সান্যাল এবং নেতাইয়ের নামের মাঝে একটা তীর চিহ্ন এঁকে দিল। হিসেবটা এবার জলের মতো পরিষ্কার, কৌশিক। ঈশানী তার ডায়েরির পাতাটা উল্টে বলল, নেতাই আর ডক্টর সান্যাল এক সূত্রে গাঁথা। ডক্টর সান্যাল নার্সিংহোমের আড়ালে একটা ভয়ঙ্কর খেলা চালাচ্ছেন, আর নেতাই হলো তার সেই নোংরা কাজগুলোর ক্লিনার বা কভার আপ। শুধু নোংরা কাজ নয় ঈশানী, এটা একটা মাল্টি ক্রোর ডার্ক র্যাকেট। কৌশিকের গলার স্বর এবার একদম খাদে নেমে গেল। সে টেবিলের ওপর রাখা 25 বছরের তরুণীর ফেমার হাড়টার ওপর হাত রাখল। আমরা ভাবছিলাম সান্যাল শুধু খুন করছে, কিন্তু না, সে আস্ত একটা কসাইখানা খুলে বসেছে। তোমরা জানো ব্ল্যাক মার্কেটে একটা সুস্থ মানুষের কিডনি, লিভার আর কর্নিয়ার দাম কত? কোটি টাকার ওপর। বিনোদ মাস্টারের চোখ বড় বড় হয়ে গেল। হ্যাঁ, তুই বলতে চাইছিস ওই পাগলা চাচা বা রুমির মতো গরিব মানুষদের? হ্যাঁ মাস্টার মশাই। কৌশিকের চোয়াল শক্ত হয়ে উঠল। সান্যাল বেছে বেছে এমন মানুষদের টার্গেট করে যাদের খুঁজতে কেউ পুলিশের কাছে যাবে না। তাদের বিনামূল্যে চিকিৎসার টোপ দিয়ে নার্সিংহোমে আনা হতো, তারপর অপারেশন থিয়েটারে
অত্যন্ত নিখুঁত সার্জারির মাধ্যমে তাদের শরীরের প্রয়োজনীয় অর্গ্যানগুলো বের করে নেওয়া হতো। আর তারপর মৃতদেহটার কি হবে? ইনসিনারেশন প্ল্যান্ট। ঈশানী ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে বলে উঠল, আমরা নার্সিং হোমের পেছনে যে বিশাল চুল্লিটা দেখেছিলাম, মাংসপেশি এবং অন্যান্য নরম টিস্যুগুলো ওই চুল্লিতে পুড়িয়ে ছাই করে দেওয়া হতো। একদম ঠিক। কৌশিক ল্যাটেক্স গ্লাভস পরে মাথার খুলিটা হাতে তুলে নিল, কিন্তু হাড়গুলো পোড়ানো হতো না। সান্যাল শুধু অর্গান বিক্রি করেই থামেনি, সে মৃতদেহের শেষ বিন্দুটা পর্যন্ত নিংড়ে নিয়েছে। তোমরা জানো, মেডিকেল কলেজগুলোতে বা অ্যানাটমি ক্লাসে পড়াশোনার জন্য অরিজিনাল হিউম্যান স্কেলিটন বা মানুষের আসল কঙ্কাল লাগে, আর সেই কঙ্কালগুলোর দাম লাখ টাকার উপরে। এছাড়াও কত হাড় লাগে। সান্যাল মাংস গলিয়ে ফেলার পর এই হাড়গুলোকে কেমিক্যাল ভ্যাটে ডুবিয়ে প্রসেস করত, তারপর ব্ল্যাক মার্কেটে সাপ্লাই দিত। ঘরের বাতাসে যেন একটা বরফ শীতল মৃত্যু নেমে এলো। বিনোদ মাস্টার শিউরে উঠে বললেন, অসম্ভব! এত বড় একটা চক্র আমাদের ধানখালিতে চলছে, আর কেউ কিচ্ছু টের পেল না। টের পাবে কি করে? ঈশানী তার ফাউন্টেন পেনটা দিয়ে ডায়েরির পাতায় খোঁচা মারতে মারতে বলল, ডক্টর সান্যালের সাইকোলজিটা বুঝুন মাস্টারমশাই। সে সাধারণ ক্রিমিনাল নয়, তার মধ্যে একটা অদ্ভুত গড কমপ্লেক্স কাজ করে। সে নিজেকে বিজ্ঞান এবং সমাজের ঊর্ধ্বে মনে করে। সে মনে করে এই গরিব মানুষগুলো বেঁচে থেকে সমাজের কোনো কাজে লাগতো না, সে তাদের মৃত্যুর পর বিজ্ঞানের কাজে লাগিয়েছে। আর এই পুরো সিস্টেমটাকে পাহারা দিচ্ছে নেতাইয়ের মতো কিছু দুর্নীতিগ্রস্ত লোক। কিন্তু কৌশিক, যদি সান্যাল নিখুঁত কঙ্কালই বিক্রি করবে, তাহলে নিশানপুর স্কুলের তলায় এই জোড়াতালি দেওয়া কঙ্কালটা এলো কোথা থেকে? 65 বছরের মাথার সাথে 25 বছরের তরুণীর কোমর এলো কেন? কৌশিকের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে খুলিটা টেবিলে নামিয়ে রেখে বলল, কারণ ফ্যাক্টরিতে মাল তৈরি হলে কিছু কিছু জিনিস রিজেক্টেড বা বাতিল হয়ে যায়। হয়তো সান্যাল এই বাতিল হাড়গুলোকে একটা বস্তায় ভরে নেতাইকে দিয়েছিল ডিসপোজ করার জন্য। কৌশিক ব্ল্যাকবোর্ডের সামনে গিয়ে নেতাইয়ের নামের পাশে একটা গোল দাগ দিল। নেতাই খুব বুদ্ধিমান। সে জানতো এই হাড়গুলো পুকুরে বা জঙ্গলে ফেললে কোনো না কোনো দিন শিয়াল কুকুরে টেনে বের করবেই। তাই সে সবচেয়ে নিরাপদ জায়গাটা বেছে নিয়েছিল, নিশানপুর স্কুলের নতুন বিল্ডিংয়ের ভিত। সরকারি স্কুল, কেউ সন্দেহ করবে না। গর্তের মধ্যে হাড়গুলো পুঁতে দিয়ে তার উপর একবার সিমেন্টের ঢালাই করে দিতে পারলেই মাটির তলার রহস্য চিরকালের মতো মাটির তলাতেই চাপা পড়ে যেত, যদি না ওই সনাতন বাউরি কোদালের ঘায়ে হাড়গুলো তুলে ফেলত। আর যদি না হাড়ি পদধারকা ঢালাইয়ের পারমিশন দেওয়ার আগে আমি সেখানে পৌঁছতাম। ল্যাবরেটরির ভেতরে ফ্যান ঘোরার শব্দটা ছাড়া আর কোনো আওয়াজ নেই। একটা বিশাল ভয়ঙ্কর শক্তি যেন ওদের তিনজনের বুকের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। তাহলে তাহলে এবার উপায়? বিনোদ মাস্টার ভাঙা গলায় জিজ্ঞেস করলেন। প্রধান আর নেতাই মিলে তো কাল সকালের মধ্যেই ক্লিয়ারেন্স বের করে ওই গর্ত বুঝিয়ে দেবে। কৌশিক তার কটকটে কমলা টি শার্টের হাতাটা কোনোই অবধি গুটিয়ে নিল। চোখের দৃষ্টিটা এখন শিকারী চিলের মতো। বুঝিয়ে দিক, আমাদের তো শুধু ওই বাতিল হাড়গুলো নিয়ে কাজ নয় মাস্টার মশাই, আমাদের ধরতে হবে আসল কসাই খানাটাকে, সান্যালের নার্সিংহোম। আজ রাতেই আমি নেতাই আর সান্যালের জন্য এমন একটা ফাঁদ পাতবো যে ফাঁদে পা দিলে ওদের সমস্ত প্রমাণ সমেত আমাদের জালে ধরা পড়তেই হবে। ঈশানী শান্ত গলায় বলল, কি ফাঁদ? কৌশিক আবার তার গাজরটা তুলে নিয়ে একটা কামড় বসালো। সেটা আমি হাড়িপদ দারোগাকে দিয়ে পাতাব, শুধু তোমরা তৈরি দেবো। হ্যাঁ, সন্ধেবেলা সদানন্দবাবুর চায়ের দোকানে আজ অন্য দিনের চেয়ে ভিড়টা একটু বেশি। বিনোদ মাস্টার তার কাঁধের শান্তিনিকেতনী ঝোলাটা নামিয়ে রেখে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখার ভান করে খবরটা ছেড়ে দিলেন। বুঝলে সদানন্দ, কাল সকালে কিন্তু ধানখালিতে বড়সড় গাড়ি ঢুকছে। কলকাতা থেকে স্পেশাল ফরেন্সিক টিম আসছে। ওই নিশানপুর স্কুলের মাঠের পুরো মাটি নাকি এক্সক্যাভেট মানে খুঁড়ে ফেলা হবে। আরও কত হাড়গোড় বেরোয় কি জানে।
খবরটা যে আগুনের মতো ছড়িয়ে পড়বে আর আধ ঘন্টার মধ্যে নেতাইয়ের কানে পৌঁছবে, সেটা কৌশিকের নিখুঁত হিসাব ছিল। রাত তখন 2:30। নিশানপুর গ্রামের চারদিক নিস্তব্ধ। আকাশে মেঘ জমেছে, চাঁদের আলো ঢাকা পড়ে চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে শুধু ঝিঝি পোকার একটানা ডাক আর দূরে শেয়ালের হাঁক। স্কুলের নির্মীয়মান বিল্ডিংটার ঠিক উল্টো দিকে একটা পুরনো অশ্বত্থ গাছের কালচে ছায়ার মধ্যে মিশে দাঁড়িয়ে আছে কৌশিক। পরনে একটা কালো রঙের হুডি, আর নিচে তার সেই সিগনেচার নিয়ন সবুজ ট্র্যাক প্যান্ট। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে সে এক দৃষ্টে তাকিয়ে আছে ওই গর্তটার দিকে। কৌশিকের প্ল্যানটা খুব সোজা। কাল সকালে পুলিশ বা ফরেন্সিক টিম আসার খবর শুনে নেতাই বা ডক্টর সান্যাল নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না। তারা আজ রাতেই আসবে বাকি প্রমাণগুলো সরানোর জন্য বা গর্তটা বুঝিয়ে দেওয়ার জন্য, আর তখনই কৌশিক তাদের হাতে নাতে ধরবে। ওর পকেটে রাখা আছে হাই রেজলিউশন নাইট ভিশন ক্যামেরা। একবার শুধু ফ্রেমবন্দি করতে পারলেই খেলা শেষ। কিন্তু ওভার কনফিডেন্স মানুষের সবচেয়ে বড় শত্রু, আর আজ সেটাই কৌশিকের কাল হলো। হঠাৎ পেছনের শুকনো পাতায় খুব মৃদু একটা মর্মর শব্দ হলো। কৌশিক কিছু বুঝে ওঠার আগেই ঘুটঘুটে অন্ধকারের ভেতর থেকে দুটো বলিষ্ঠ হাত সাপের মতো পেঁচিয়ে ধরল তার গলা। কৌশিক ছটফট করে ওঠার চেষ্টা করল। তার ডান কনুই দিয়ে পেছনের লোকটার পাঁজরে একটা জোরদার গুঁতো মারল। লোকটা একটা চাপা গোঙানি দিয়ে একটু পিছিয়ে গেল ঠিকই, কিন্তু পর মুহূর্তেই পাশ থেকে আরেকজন এসে কৌশিকের হাত দুটো পেছনের দিকে মুচড়ে ধরল। কৌশিক প্রাণপণ শক্তিতে পা ছুড়ল, কিন্তু লোকগুলো সংখ্যায় অন্তত 3 জন। আর ঠিক সেই মুহূর্তেই ঘাড়ের ডান দিকের পেশিতে একটা তীব্র সূচ ফোটানোর যন্ত্রণা অনুভব করল কৌশিক। একটা ঠান্ডা তরল যেন শির দ্বারা বেয়ে মস্তিষ্কের দিকে ছুটে গেল। কৌশিকের ডাক্তারি মস্তিষ্ক সেকেন্ডের ভগ্নাংশে হিসেব কষে ফেলল। কেটামিন, সার্জিক্যাল অ্যানাস্থেটিক। লোকগুলো তাকে খুন করছে না, অজ্ঞান করছে আপাতত। চোখের সামনের অন্ধকারটা যেন আরো ঘন হয়ে আসতে লাগলো ওর। হাত পায়ের পেশিগুলো সারহীন হয়ে যাচ্ছে। কৌশিক বুঝতে পারল তার নিজের পাতা ফাঁদেই সে পা দিয়ে ফেলেছে। ওর মাথাটা ভারী হয়ে এলো আর আস্তে আস্তে তলিয়ে গেল এক গভীর চেতনাহীন অতল গহ্বরে। চোখটা যখন খুলল তখন তীব্র অন্ধ করে দেওয়া একটা সাদা আলো কৌশিকের রেটিনায় এসে বিঁধল। চোখ পিটপিট করে চারপাশটা বোঝার চেষ্টা করল। মাথার ভেতরটা ভোঁ ভোঁ করছে। কেটামিনের হ্যাংওভারটা এখনো পুরোপুরি কাটেনি। কৌশিক বুঝতে পারল সে শুয়ে আছে একটা ঠান্ডা কঠিন স্টিলের পাতের ওপর। হাত পা নাড়ানোর চেষ্টা করল সে, কিন্তু পারল না। তার 2 কবজি আর গোড়ালি মোটা চামড়ার স্ট্র্যাপ দিয়ে শক্ত করে বাঁধা একটা অত্যাধুনিক অপারেশন টেবিলের সাথে। দৃষ্টিটা একটু পরিষ্কার হতে ও চারপাশটা স্ক্যান করল। একটা সাউন্ড প্রুফ আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট। ঘরের দেওয়ালগুলো সাদা টাইলস দিয়ে মোড়া। একপাশে রাখা ইমার্জেন্সি ট্রে, সেখানে থরে থরে সাজানো স্ক্যালপেল, ফোর্সেপ আর সার্জিক্যাল কাঁচি। আর ঠিক তার পাশেই রাখা আছে সেই যন্ত্রটা, একটা স্ট্রাইকার স। গুড মর্নিং মিস্টার মজুমদার, অর শুড আই সে ডক্টর মজুমদার। যদিও আপনার ওই জোকার মার্কা জামা কাপড় আর অদ্ভুত স্বভাবগুলো দেখে বোঝার উপায় নেই যে আপনি একজন ফরেন্সিক এক্সপার্ট। কণ্ঠস্বরটা শুনে কৌশিকের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। অপারেশন টেবিলের ঠিক মাথার দিক থেকে আলোর বৃত্তের মধ্যে এসে দাঁড়ালেন ডক্টর শশাঙ্ক সান্যাল। পরনে সবুজ রঙের সার্জিক্যাল স্ক্রাব, মুখে মাস্ক নেই। তার চোখ দুটো অদ্ভুত শান্ত, যেন কোনো বড় উৎসবের আগে তিনি প্রস্তুতি নিচ্ছেন। তিনি খুব ধীরে সুস্থে নিজের 2 হাতে ল্যাটেক্স গ্লাভস পরতে শুরু করলেন। আপনি আমাকে আন্ডার এস্টিমেট করেছিলেন ডক্টর মজুমদার।
সান্যাল একটা স্ক্যালপেল হাতে তুলে নিয়ে তার ধার পরীক্ষা করতে করতে বললেন, আর আমিও আপনাকে। আপনি যে এত সহজে আমার এই পবিত্র ল্যাবরেটরির খোঁজ পেয়ে যাবেন আমি ভাবিনি। কৌশিক শুকনো ঢোক গিলল, কিন্তু তার গলার স্বর কাঁপল না। পবিত্র ল্যাবরেটরি? হ্যাঁ, একটা কসাইখানাকে আপনি ল্যাবরেটরি বলছেন ডক্টর সান্যাল? খুন করে ব্ল্যাক মার্কেটে অর্গান আর কঙ্কাল বিক্রি করাটা আপনার কাছে কোন পবিত্র কাজ? ডক্টর সান্যাল স্ক্যালপেলটা ট্রেতে নামিয়ে রেখে একটু হাসলেন, সেই চেনা মাপা হাসি। খুন? না 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 না, আপনি ভুল শব্দ ব্যবহার করছেন। আমি তো ওদের মুক্তি দিয়েছি। সান্যাল অপারেশন টেবিলের পাশে এসে দাঁড়ালেন। কৌশিকের চোখের দিকে সরাসরি তাকিয়ে তার গলাটা একটা অদ্ভুত ফ্যানাটিক সুরে মেতে উঠল। ভাবুন তো ডক্টর মজুমদার, ওই রুমি মেয়েটা বা ওই ভিখারি বুড়োটা, এরা বেঁচে থেকে সমাজে কি কাজে লাগতো? তাহলে এরা হলো সমাজের জঞ্জাল, শুধু অক্সিজেন নষ্ট করত। আর আমি ওদের একটা বৃহত্তর উদ্দেশ্যের অংশীদার করেছি। আমার স্ক্যালপেল ওদের মৃত্যুর পর বিজ্ঞানের কাজে লাগিয়েছিল। ওদের কিডনি আজ কোনো কোটিপতির শরীরে বেঁচে আছে, ওদের হার্ট কোনো বড় শিল্পপতির বুকে ধুকপুক করছে, আর ওদের কঙ্কালগুলো সেগুলো কোনো মেডিকেল কলেজে নতুন ডক্টর তৈরি করছে। আমি তো ওদের জীবন সার্থক করেছি, আমি ওদের ঈশ্বর। লোকটার চোখের তারার দিকে তাকিয়ে কৌশিক বুঝতে পারল সান্যালের গড কমপ্লেক্স কোন পর্যায়ে পৌঁছেছে। এই লোকটার কাছে নীতি বা নৈতিকতা বলে কিছু নেই, সে এক আস্ত সাইকোপ্যাথ। কৌশিক জানে ওর হাতে সময় খুব কম, যে কোনো মুহূর্তে সান্যাল অপারেশন শুরু করে দেবে। যেভাবেই হোক এখন সময় নষ্ট করতে হবে। ঈশানিয়ার হারিপদ দারোগা নিশ্চয়ই এতক্ষণে তার খোঁজ শুরু করে দিয়েছে। সান্যালের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার ইগো, আর সেই ইগোটাতেই এবার ঘা দিতে হবে। আপনার থিওরিটা শুনতে খুব গ্র্যান্ড লাগছে ডাক্তার। কৌশিক টেবিলের ওপর শুয়ে থেকেই একটা তাচ্ছিল্যের হাসি হাসল। কিন্তু আপনার কাজের মধ্যে কোনো পারফেকশন নেই। আপনি নিজেকে ঈশ্বর ভাবছেন, হ্যাঁ? অথচ আপনার সার্জিক্যাল টেকনিক একদম একদম থার্ড ক্লাস। ডক্টর সান্যালের হাতটা হঠাৎ থেমে গেল। তার শান্ত চোখের দৃষ্টিটা মুহূর্তে তীক্ষ্ণ আর হিমশীতল হয়ে উঠল। কি বললেন? ঠিকই বলেছি। কৌশিক এবার পুরোপুরি প্রফেশনাল ফরেন্সিক ডাক্তারের মতো বলতে শুরু করলো। আপনি স্ট্রাইকার স দিয়ে হাড় কাটেন ঠিকই, কিন্তু আপনি অস্টিওলজির বেসিক রুলটাই ভুলে গেছেন। আপনি যখন পেলভিস থেকে ফিমার আলাদা করছিলেন তখন হাই স্পিড ভাইব্রেশনের জন্য হাড়ের থার্মাল নেক্রোসিস বা হিট ড্যামেজ হয়েছিল। আমি মাইক্রোস্কোপের তলায় সেই মাইক্রো ফ্র্যাকচারগুলো দেখেছি। একজন পারফেক্ট সার্জন হিসেবে আপনার তো জানা উচিত ছিল যে ব্লেড ঘোরার সময় স্যালাইন ওয়াটার ইরিগেশন না দিলে হাড়ের টিস্যু পুড়ে যায়। আপনার ওই কঙ্কালগুলো আসলে রিজেক্টেড মাল, তাই না? হ্যাঁ, ব্ল্যাক মার্কেটের বায়াররা ওই পোড়া হাড়গুলো নেয়নি বলেই আপনি বাধ্য হয়েছিলেন নেতাইকে দিয়ে ওগুলো স্কুলের তলায় পুঁতে দিতে। ডক্টর সান্যালের চোয়াল শক্ত হয়ে উঠল। তার কপালের শিরাগুলো দপদপ করতে শুরু করেছে। নিজের কাজের চরম নিখুঁত হওয়ার অহংকার তার। সেখানে এমন একটা খুঁত ধরা পড়াটা সে মেনে নিতে পারছে না। আপনি বাজে বকছেন, আমার কাজে কোনো খুঁত থাকে না। সান্যাল প্রায় হিস করে উঠলেন। খুঁত থাকে ডাক্তার সান্যাল, খুঁত থাকে। আপনি হয়তো অ্যানাটমি ভালো জানেন, কিন্তু ফরেনসিক জানেন না। কৌশিক আরও উস্কে দিল। পাগলা চাচার খুলির সুচারগুলো ঠিক মতো প্রসেস হয়নি। কেমিক্যাল ভ্যাটে আপনি অতিরিক্ত সময় হাড়গুলো ডুবিয়ে রেখেছিলেন, যার ফলে হাড়ের ডেন্সিটি কমে গেছিল। আর তাই শাট আপ! ডক্টর সান্যাল চিৎকার করে উঠলেন। তার শান্ত মার্জিত রূপটা খসে পড়ে ভেতরের উন্মাদ দানবটা বেরিয়ে এসেছে। তিনি দ্রুত হাতে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ তুলে নিলেন এমার্জেন্সি ট্রে থেকে। আপনি বড্ড বেশি কথা বলেন ডক্টর মজুমদার।
কিন্তু আপনার ওই ব্রেনটা, ওটা বেশ শার্প। আপনার অর্গানগুলো আমি বিক্রি করব না। আপনার ব্রেন আর স্পাইনাল কর্ডটা আমি নিজের পার্সোনাল কালেকশনে রাখবো। লেটস বিগিন দ্য ডিসেকশন। সান্যাল সিরিঞ্জটা নিয়ে কৌশিকের ঘাড়ের দিকে এগিয়ে এলেন। কৌশিক চোখ বন্ধ করে ফেলল। মাথার ভেতর শিরাগুলো যেন ফেটে যেতে চাইছে। ও কি তবে সত্যিই হেরে গেল? ঠিক সেই মুহূর্তে বেসমেন্টের ওপরের তলা থেকে একটা বিকট শব্দ ভেসে এলো, যেন কাঁচের স্লাইডিং দরজাটা কেউ সজোরে ভেঙে গুড়িয়ে দিল। রাত তখন 3:15। ধানখালি থানার সামনের বেঞ্চিতে বসে ঈশানী নিজের কালো ডায়েরির পাতাগুলো এক মনে উল্টে চলেছে, কিন্তু ওর ফোকাস ডায়েরিতে নেই। গত 2 ঘন্টা ধরে কৌশিকের ফোনটা একটানা সুইচড অফ বলছে। হারিপদ দারোগা তার কেবিনে নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। 2-1বার তাকে জাগানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। লোকটার উপর ভরসা করা আর ফুটো নৌকায় নদী পার হওয়া সমান। ঈশানী একটা গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করল। প্যানিক করলে চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। কৌশিকের মতো ধুরন্ধর লোক হঠাৎ করে উধাও হয়ে যেতে পারে না। নিশ্চয়ই কোথাও একটা বড়সড় ভুলচুক হয়েছে। ঈশানী নিজের মনেই ডক্টর সান্যালের সাইকোলজিক্যাল প্রোফাইলটা মেলাতে শুরু করল। সান্যাল একজন নার্সিসিস্ট, একটা মারাত্মক গড কমপ্লেক্সে ভোগা সাইকোপ্যাথ। এই ধরনের অপরাধীরা নিজেদের ডোমেইন বা নিজেদের পরিচিত জায়গার বাইরে সাধারণত কাউকে আঘাত করে না। তাদের একটা সেফ জোন বা স্যাংচুয়ারি দরকার হয়, যেখানে তারা নিজেদেরকে ভগবান ভাবতে পারে। নার্সিং হোম। ঈশানী ফিসফিস করে উঠল। ডক্টর সান্যাল যদি কৌশিককে ধরেও থাকে, তবে সে ওকে ওই নার্সিংহোমের বাইরে কোথাও নিয়ে যাবে না, কারণ সান্যালের ওই পারফেকশন আর অহংকার ওকে বাধ্য করবে নিজের আস্তানাতেই কৌশিককে মুক্তি দিতে। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঈশানী থানা থেকে বেরিয়ে সোজা নিজের স্কুটিতে স্টার্ট দিল। গন্তব্য নিশানপুর সান্যাল কেয়ার পয়েন্ট। নার্সিংহোমের চারদিক তখন ঘুটঘুটে অন্ধকার। মেন গেটে 2জন পাহারাদার ঢুলছে। ঈশানী দ্রুত ক্যালকুলেশন করে নিল, কোনো সিনেমাটিক ফাইট বা মারপিট করে ভেতরে ঢোকার বোকামিও করবে না, কারণ ও জানে শারীরিক শক্তির একটা সীমাবদ্ধতা আছে। ওকে লড়তে হবে বুদ্ধি দিয়ে। স্কুটিটা বেশ কিছুটা দূরে একটা ঝোপের আড়ালে লুকিয়ে রেখে ঈশানী নার্সিংহোমের পেছনের দিকে চলে এলো। কাঁটা তারের বেড়ার একটা জায়গা একটু আলগা ছিল, সেখান দিয়ে কোনো ক্রমে ভেতরে গলে গেল। নার্সিংহোমের পেছনের দিকটা একেবারে নিস্তব্ধ। শুধু ইনসিনারেশন প্ল্যান্টের চুল্লি থেকে একটা পোড়া বোটকা গন্ধ ভেসে আসছে। ঈশানীর টার্গেট মেইন বিল্ডিং। কাঁচের জানলা দিয়ে ও দেখতে পেল ভেতরে রিসেপশনের কাছে আরও একজন গার্ড বসে আছে। ঈশানী খুব সন্তর্পণে বিল্ডিংয়ের সাইড ওয়াক ধরে এগিয়ে গেল ইলেকট্রিক প্যানেল রুমের দিকে। দরজাটা শুধু ছিটকিনি দিয়ে আটকানো ছিল। ভেতরে ঢুকে ঈশানী পকেট থেকে একটা ছোট সুইস আর্মি নাইফ বের করল। তার চোখ খুঁজছে একটা নির্দিষ্ট সুইচ। মেইন এমসিবি প্যানেল আর তার ঠিক পাশেই ফায়ার অ্যালার্মের সেন্ট্রাল কন্ট্রোল। ঈশানী একটুও না কেঁপে মেইন সুইচের তার দুটো কেটে ক্রস করে দিল। একটা নীলচে ফুলকি ছিটকে উঠল, আর সাথে সাথেই গোটা নার্সিংহোমের পাওয়ার সাপ্লাই ধপ করে বন্ধ। চারদিক নিশ্ছিদ্র অন্ধকার। কিন্তু ঈশানী এখানেই থামল না। সে ফায়ার অ্যালার্মের ম্যানুয়াল ট্রিগারটা সজোরে টেনে দিল। পর মুহূর্তেই এক কানে তালা লাগানো তীক্ষ্ণ সাইরেন নার্সিংহোমের নিস্তব্ধতা ফালা ফালা করে বেজে উঠল। তার সাথে এমার্জেন্সি ফ্ল্যাশলাইটগুলোর লাল আলো পুরো বিল্ডিংটাকে একটা ভৌতিক রূপ দিল যেন। গার্ডদের চিৎকার আর দৌড়াদৌড়ির আওয়াজ শুরু হয়ে গেছে ওপর তলায়। ধোঁয়া আর অন্ধকারের এই চরম বিশৃঙ্খলার সুযোগটাই ঈশানীর দরকার ছিল। ওদিকে আন্ডারগ্রাউন্ডের বেসমেন্টে তখন পরিস্থিতি চরম উত্তেজনার। ওপর তলা থেকে ভেসে আসা ওই বিকট সাইরেন আর কাঁচ ভাঙার শব্দে
ডক্টর সান্যালের হাত থমকে গেছে। তার শান্ত মার্জিত মুখাবয়বে এই প্রথম একটা আতঙ্কের ছাপ। ইঞ্জেকশনের সিরিঞ্জটা কৌশিকের ঘাড়ের কাছে ধরে রেখেও সে একবার ছাদের দিকে তাকালো। ঠিক সেই সুযোগটাই কাজে লাগালো ঈশানী। বেসমেন্টের ভারী লোহার দরজাটা বাইরে থেকে তালা বন্ধ ছিল। ঈশানী করিডোর থেকে একটা বিশাল ভারী ফায়ার এক্সটিংগুইশার তুলে এনেছিল। ও নিজের শরীরের সমস্ত শক্তি এক করে সেই লাল সিলিন্ডারটা দিয়ে সজোরে আঘাত করল দরজার তালায়। প্রথম ঘায়ে তালা না ভাঙলেও দরজাটা একটু কেঁপে উঠল। দ্বিতীয় এবং তৃতীয় ঘায়ে তালাটা সশব্দে ভেঙে ছিটকে পড়ল মেঝেতে। দরজা ঠেলে ভেতরে ঢুকল ঈশানী। সান্যাল চমকে ঘুরে দাঁড়িয়েছে। তার হাতে থাকা ইঞ্জেকশনের ছুঁচটা তখনও জল জল করছে। তুমি কিভাবে এলে এখানে? ঈশানী কোনো কথার উত্তর দিল না, বরং সোজা ফায়ার এক্সটিংগুইশারের নজেলটা সান্যালের মুখের দিকে তাক করে সেফটি পিনটা খুলে দিল। তীব্র বেগে বরফ শীতল কার্বন ডাই অক্সাইডের সাদা ধোঁয়া সান্যালের মুখের উপর আছড়ে পড়ল। চোখের মধ্যে চরম ঠান্ডা আর রাসায়নিকের জ্বালায় সান্যাল আর্তনাদ করে উঠল। হাত থেকে ছিটকে পড়ে গেল সেই লিথেল ইঞ্জেকশনের সিরিঞ্জটা। লোকটা দু হাত দিয়ে মুখ ঢেকে পেছনের এমার্জেন্সি ট্রেটার ওপর আছড়ে পড়ল। সার্জিক্যাল কাঁচি, স্ক্যালপেল সব ঝনঝন করে মেঝেতে ছড়িয়ে পড়ল। ঈশানী এক মুহূর্ত নষ্ট না করে ছুটে গেল অপারেশন টেবিলের দিকে। সান্যালেরই একটা ধারালো স্ক্যালপেল ফ্লোর থেকে কুড়িয়ে নিয়ে সে দ্রুত কৌশিকের হাত আর পায়ের চামড়ার মোটা স্ট্র্যাপগুলো কাটতে শুরু করল। কৌশিক, ওঠো, উই নিড টু মুভ। ঈশানী প্রায় চিৎকার করে উঠল। কেটামিনের ঘোরে কৌশিকের শরীর তখনও টলছে, কিন্তু তার ডাক্তারি মস্তিষ্ক ঠিকই কাজ করছে। স্ট্র্যাপগুলো কাটা পড়তেই সে টেবিল থেকে কোনো মতে নিজেকে নিচে নামালো। কিন্তু সান্যাল এত সহজে হার মানার পাত্র নয়। চোখে কিছু দেখতে না পেলেও অন্ধ আক্রোশে সে একটা ভারী ফোর্সেপ হাতে নিয়ে ঈশানীর দিকে ধেয়ে এলো। আমার ল্যাবরেটরি, তোদের আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। সান্যাল পাগলের মতো চিৎকার করে ঈশানীর উপর ঝাঁপিয়ে পড়ল। ধস্তাধস্তি শুরু হলো বেসমেন্টের ওই সাদা টাইলসের উপর। সান্যালের পেশি শক্তি ঈশানীর চেয়ে অনেক বেশি। সে ঈশানীর গলা চেপে ধরার চেষ্টা করতেই টলতে টলতে কৌশিক পেছন থেকে সান্যালের হাঁটুর ঠিক পেছনের নার্ভটায় একটা মোক্ষম লাথি মারল। সান্যাল ব্যথায় কঁকিয়ে উঠে হাঁটু মুড়ে বসে পড়তেই ঈশানী এক্সটিংগুইশারের তলাটা দিয়ে সান্যালের মাথায় একটা সলিড আঘাত করল। উন্মাদ ডাক্তার জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। এইবার ঠিক সেই সময় ওপর থেকে ভারী বুটের শব্দ আর ওয়্যারলেসের আওয়াজ ভেসে এলো। কেউ 1 ইঞ্চি নড়বি না, পুলিশ চারদিক ঘেরাও করা আছে। ঈশানীর মেসেজ পেয়ে অবশেষে হারিপদ দারোগা তার পুলিশ ফোর্স নিয়ে সঠিক সময় এসে পৌঁছেছেন। ঘণ্টাখানেক পর নার্সিংহোমের বেসমেন্ট আর পেছনের চুল্লির এলাকাটা এখন ক্রাইম সিনে পরিণত হয়েছে। পুলিশের ফ্লাড লাইটে চারদিক দিনের আলোর মতো পরিষ্কার। নেতাই আর তার সাঙ্গপাঙ্গদের আগেই মেন গেট থেকে অ্যারেস্ট করা হয়েছে, আর ডক্টর সান্যালকে হাত করা পরিয়ে পুলিশের জিপে তোলা হয়েছে। বেসমেন্টের ভেতরের দিকের একটা লুকোনো দরজা খুলে হারিপদ দারোগার তো চক্ষু চড়ক গাছ। সেখানে সারি সারি নীল রঙের কেমিক্যাল ভ্যাট রাখা, যার ভেতরে ফরমালিন আর অন্যান্য রাসায়নিক দিয়ে হাড় প্রসেস করা হতো। আর তার ঠিক পাশেই ডক্টর সান্যালের ল্যাপটপ, যেখান থেকে উদ্ধার হয়েছে একটা ভয়ঙ্কর ডিজিটাল লেজার বুক। গত 3 বছরে কতজন নিখোঁজ মানুষের অর্গ্যান বিক্রি হয়েছে আর কতগুলো কঙ্কাল ব্ল্যাক মার্কেটে পাচার হয়েছে তার পাই টু পাই হিসেব সেখানে লেখা। ডাক্তারবাবু, এ তো সাংঘাতিক কাণ্ড। হারিপদ দারোগা কপাল থেকে ঘাম মুছতে মুছতে বললেন, আমি তো ভাবতেই পারছি না এই আমাদের ধানখালিতে বসে একটা এত বড় স্মাগলিং রিং চলতো। কিন্তু আপনি এই জোড়াতালি দেওয়া কঙ্কাল থেকে এত দূর পৌঁছলেন কি করে? কৌশিক
বেসমেন্টের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। তার কেটামিনের ঘোরটা এখন অনেকটা কেটেছে, তবে শরীর বেশ দুর্বল। সবটাই অবজারভেশন আর ফরেন্সিকের খেলা দারোগাবাবু। কৌশিক শান্ত গলায় বলল, প্রথমত হাড়গুলো কাটার ধরন সাধারণ দা বা কুরুলের এবড়ো খেবড়ো দাগ ছিল না, ছিল স্ট্রাইকের সহের অত্যন্ত মসৃণ দাগ, যেটা কেবল প্রফেশনাল সার্জনরাই ব্যবহার করে। দ্বিতীয়ত হাড়ের বয়স, মাথার খুলি বলছে বয়স 65 আর ফিমার বলছে 26। প্রকৃতির নিয়মে এটা অসম্ভব। তার মানে কেউ ইচ্ছে করে দুটো আলাদা মানুষের হাড় মিশিয়েছিল। আর তৃতীয়ত থার্মাল নেক্রোসিস। হাড় কাটার সময় হিট ড্যামেজের যে মাইক্রো ফ্র্যাকচারগুলো আমি মাইক্রোস্কোপে দেখেছিলাম, সেটা প্রমাণ করেছিল যে এই হাড়গুলো অত্যন্ত দ্রুততায় কাটা হয়েছিল, যা প্রসেসিংয়ের সময় হওয়া সাধারণ ভুল। এই বাতিল হাড়গুলোই নেতাইকে দিয়ে সান্যাল স্কুলের তলায় পুঁতে ফেলেছিল। ওরা ভেবেছিল সিমেন্ট দিয়ে বুঝিয়ে দিলেই সব শেষ। কিন্তু বিজ্ঞান কখনো মিথ্যা বলে না। হারিপদ দারোগা স্যালিউট ঠুকে বললেন, সত্যি আপনার আর ম্যাডামের এই কাজ ধানখালি থানা চিরজীবন মনে রাখবে। পরদিন সকাল, ধানখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সেই ল্যাবরেটরি। জানলা দিয়ে সকালের মিষ্টি রোদ এসে পড়েছে ঘরের মেঝেতে। ঘরের থমথমে ভাবটা আজ আর নেই। টেবিলের ওপর হাড়গুলোর বদলে আজ রাখা আছে দুটো মাটির ভাঁড়, যেখান থেকে গরম চায়ের ধোঁয়া উঠছে। কৌশিকের ঘাড়ের ডান দিকে একটা সাদা ব্যান্ডেজ করা। সে নিজের চেয়ারটায় আয়েশ করে বসে আছে। পরনে আজও একটা কটকটে হলুদ রঙের টি শার্ট, আর হাতে ধরা একটা কাগজের ঠোঙা। ঈশানী ঠিক উল্টো দিকে বসে চায়ে চুমুক দিচ্ছে। তার পরনে একটা সাদা সালোয়ার, কিন্তু চোখের দৃষ্টিটা রীতিমতো অগ্নিশর্মা। তোমার এই ওভারস্মার্টনেসটা একদিন তোমার প্রাণ কাড়বে কৌশিক। ঈশানী চায়ের ভাঁড়টা টেবিলে নামিয়ে রেখে কড়া গলায় বকতে শুরু করলো। তুমি নিজেকে কি ভাবো, জেমস বন্ড? একা একা মাঝরাতে হিরো সাজতে যাওয়ার কি দরকার ছিল? সান্যাল যদি কাল ওই ইঞ্জেকশনটা দিয়ে দিত, তোমার ওই ফরেন্সিকের থিওরিগুলো কি তোমাকে বাঁচাতে পারতো? কৌশিক কোনো উত্তর না দিয়ে ঠোঙা থেকে এক চিমটে ছোলা ভাজা তুলে মুখের ভেতর চালান করলো। তুমি আমার কথা শুনছো? ঈশানী এবার সত্যিই রেগে যাচ্ছে। আমি কতটা প্যানিক করেছিলাম তুমি জানো? কৌশিক থেমে ঈশানীর চোখের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে সেই চেনা বোকা বোকা হাসিটা ফিরে এসেছে। প্যানিক করার কি আছে ঈশানী? আমি তো জানতামই তুমি আসবে। ঈশানী ভুরু কুঁচকে তাকালো। মানে? মানে আবার কি? আমি জানতাম তুমি ঠিক আমাকে উদ্ধার করবে। আরে এটা তো আমার ক্যালকুলেশনই ছিল। কৌশিক অত্যন্ত ক্যাজুয়াল ভঙ্গিতে বলল, আর সেই জন্যই তো আমি নিশ্চিন্তে অপারেশন টেবিলের উপর শুয়ে একটু ঘুমিয়ে নিচ্ছিলাম। কেটামিনের ঘুমটা জাস্ট ফাড়াফাড়ি ছিল মারি। ঈশানী কয়েক সেকেন্ড কৌশিকের ওই নির্লিপ্ত মুখের দিকে তাকিয়ে রইল। বকা দেওয়া তো দূরের কথা, ওর নিজেরই এখন হাসি পেয়ে যাচ্ছে। লোকটা সত্যিই একটা অসম্ভব চরিত্র। ঈশানী আর রাগ ধরে রাখতে পারল না। সে ফিক করে হেসে ফেলল। ইউ আর ইম্পসিবল কৌশিক, জাস্ট ইম্পসিবল। শুনছিলেন কঙ্কালের কেলেঙ্কারি। আজকের গল্প পাঠে ও ডাক্তার কৌশিকের ভূমিকায় আমি অভিক। বিভিন্ন চরিত্রে দুর্বা, অভিযান, দিব্যেন্দু দাস, সৌরভ সাহা, সাগর নীল, বর্ণালী এবং আমি অভিক। শব্দ সংযোজন দেবরাজ দে। আবহ নির্মাণ অভিক সাহা। প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ্য। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বাটন ক্লিক করে ফেলবেন, যাতে আমাদের পরবর্তী গল্পের আপডেট আপনারা পেয়ে যান। দেখা হচ্ছে আবার আরেকটি নতুন কাহিনীতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।